আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে আজকে আছি আমি ফারুক আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তোমাদের সাথে আমি আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 11 অধ্যায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে তথা অ্যাস্ট্রোনমি নিয়ে। ধারাবাহিক আলোচনার 15তম পর্বে আমরা আজকে কথা বলবো নক্ষত্রের জীবনচক্রের বা নক্ষত্রের পরিণতি নিয়ে। তো এই নক্ষত্রের জীবনচক্রের ধারাবাহিকতার আজকের পর্বে আমরা কথা বলবো ব্ল্যাক হোল নিয়ে। আমরা ব্ল্যাক হোল সম্পর্কে সামান্য আইডিয়া গত লেকচারে পেয়েছিলাম। গত লেকচারে আমরা দেখেছিলাম যে ব্ল্যাক হোল হচ্ছে সেই বস্তু যার ঘনত্ব অত্যন্ত বেশি পরিমাণে যার ঘনত্ব থাকে এবং যার জি এর মান বা গ্র্যাভিটিও অত্যন্ত বেশি থাকে, অর্থাৎ জি এর মান এত বেশি হয় যে সেখান থেকে আলোককণা বা ফোটনকেও সে বের হতে দেয় না। এই ধরনের বস্তুকে আমরা ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবর বলছি। এখন ব্ল্যাক হোলকে আমরা আলাদা কনসেপ্ট থেকে একটু ডিফাইন করার চেষ্টা করব। এটাতে তো আমরা দেখলাম যে একটা নক্ষত্রের জীবনচক্রে বা একটা নক্ষত্রের জীবনচক্র থেকে আমরা এই ব্ল্যাক হোলের আইডিয়া পেলাম। তো এবার একটু আমরা ভিন্ন আঙ্গিকে এর আইডিয়াটা দেখি। তো এর জন্য একটু আমাদের অতীতে যেতে হবে। সেটা হচ্ছে জন মিচেল নামে জন মিচেল নামে একজন বিজ্ঞানী 1783 সালের দিকে একটা তত্ত্ব দেন। 1783 সালের দিকে একটা তত্ত্ব দেন যে এমন একটা নক্ষত্র যদি দেখা যায় যার ঘনত্ব সূর্যের সমান। আমরা এমন একটা নক্ষত্র আমরা বিবেচনা করলাম যার ঘনত্ব হচ্ছে সূর্যের সমান ঘনত্ব, কিন্তু ব্যাসার্ধটা এর যে ব্যাসার্ধটা বা রেডিয়াসটা, সেই ব্যাসার্ধটা আবার সূর্যের 500 গুণ। অর্থাৎ তাহলে ব্যাসার্ধ হচ্ছে সূর্যের 500 গুণ। তাহলে এমন একটা নক্ষত্র যদি দেখা যায় যার ঘনত্ব হচ্ছে তোমার সূর্যের ঘনত্বের সমান এবং ব্যাসার্ধ হচ্ছে সূর্যেরও যে ব্যাসার্ধ রয়েছে তার 500 গুণ, তাহলে তার মুক্তিবেগ অর্থাৎ যেটাকে আমরা এসকেপ ভ্যালোসিটি বলি, এই মুক্তিবেগটা কি হবে? আলোর বেগের চেয়েও বেশি হবে। তখন ওই নক্ষত্রটার মুক্তিবেগ হবে আলোর বেগ মানে সি এর চেয়েও বেশি। আসি একটু মুক্তিবেগ নিয়ে। এই মুক্তিবেগটা কী বা এসকেপ ভ্যালোসিটিটা কী? আমরা জানি যে আমরা পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করি, যদি আমরা এটাকে পৃথিবী বিবেচনা করি, এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যদি কোনো বস্তুকে উপরের দিকে থ্রো করি বা নিক্ষেপ করি, তো আমরা দেখি যে এটা উপরে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, বা এখান থেকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে আবার পৃথিবীতে ফিরে আসে। তো যত জোরে বা যত আদিবেগে, যত বেশি বেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করব তত উপরে উঠবে। তাহলে দেখা যায় যে এখান থেকে আমরা এমন একটা বেগে হয়তো নিক্ষেপ করলাম বা থ্রো করলাম যার কারণে পৃথিবীর মায়া কেটে বা পৃথিবীর আকর্ষণ কেটে সে পৃথিবীর বাইরে চলে গেল। তো এই যে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হচ্ছে যার কারণে সে আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতেছে না, পৃথিবীর আকর্ষণ কাটিয়ে সে মহাশূন্যে চলে যাচ্ছে, তো এই বেগটাকে বলা হয় পৃথিবীর জন্য এসকেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগ। তো পৃথিবীর জন্য এই মুক্তিবেগটা 11.18 এত কিলোমিটার পার সেকেন্ডের মতো। তো এটা আবার মানে যথেষ্ট ছোট্ট, মানে এই পৃথিবীর জন্য এই মুক্তিবেগটা কিন্তু যথেষ্ট ছোট। আমরা কিন্তু তোমার যে নক্ষত্রগুলো বিবেচনা করতেছি তার ঘনত্ব কিন্তু সূর্যের ঘনত্বের সমান এবং ব্যাসার্ধ কিন্তু সূর্যেরও 500 গুণ। তাহলে এখানে গেস করো যে তাহলে এখানে কত বেগে, আর তার যেহেতু অত্যন্ত বেশি, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত বেগে এই বস্তুটাকে নিক্ষেপ করলে এর মুক্তিবেগটা পাওয়া যাবে। তাহলে সেই মুক্তিবেগটা কত বেশি হবে
সেটা গেস করে এখানে যেটা জানা যায়, জন মিশেল যে তত্ত্বটা দিলেন সেটা হচ্ছে সেই মুক্তিবেগটা সি এর চেয়েও, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের চেয়েও কী হবে, বেশি হবে। তো যেহেতু কোনো বস্তুর বেগ আলোর বেগের চেয়ে কখনো বেশি হতে পারে না, এমনকি ফোটনের বেগও আলোর বেগের চেয়ে তো বেশি কখনোই কোনো কিছু হতে পারে না। আমরা কোনো বস্তুই এমনকি আলোককণা যে ফোটন, এই ফোটনও তো কখনো ফোটন মানেই তো আলো, মানে আলোর বেগও কখনো আলোর চেয়ে বেশি হতে পারে না। তো কোনো কিছুই যেহেতু আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, তো এই ধরনের নক্ষত্র যেখান থেকে ফোটন বের হতে পারছে না, অর্থাৎ ফোটন নক্ষত্রে মিশে যাচ্ছে, তার মানে কি ওই জায়গাটা কিন্তু তখন কালো দেখাবে। কারণ হচ্ছে সেখান থেকে কোনো আলো তো বের হচ্ছে না, আর আলো বের হতে না পারলে কিন্তু আমরা সেটিকে দেখতে পারবো না। তখন কিন্তু জায়গাটাকে মনে করো এই যে এই জায়গাটা, তখন এই জায়গাটা কিন্তু একটা প্রচণ্ড রকম কালো দেখায়। তো এই যে কালো একটা বস্তু তৈরি হলো বা নক্ষত্রের পরিণতি হিসাবে যে নক্ষত্রের এই পর্যায়ে এসে যে বস্তুটা তৈরি হলো বা যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটিকেই জন মিশেল বা স্টিফেন হকিং কি বলেছেন যে ব্ল্যাক হোল নামেই বুঝিয়েছেন বা আমাকে বা ওনারা বুঝেছেন। তো জন মিশেল কিন্তু এই ইয়াটাকেই ব্ল্যাক হোল বলেছিলেন। তো আমরা এতক্ষণ ধরে দেখলাম যে ব্ল্যাক হোল একটা নক্ষত্র, মানে একটা নক্ষত্র কখন ব্ল্যাক হোল হবে বা একটা নক্ষত্র ব্ল্যাক হোল হবে কি হবে না সেটা নির্ভর করে প্রথমত তার ভরের উপরে, প্রথমত হচ্ছে তার ভরের উপর, এবং দ্বিতীয় যে আর একটা বিষয় সেটা হচ্ছে তার ব্যাসার্ধের উপরে, ব্যাসার্ধের উপরে। তো একটা ব্ল্যাক হোল নক্ষত্র হবে কি হবে না সেটা নির্ভর করে প্রথমত কিসের উপরে, ভরের উপরে। মনে করো একটা নক্ষত্রের ভর 3m0 চেয়ে বেশি হবে, অর্থাৎ এই যে ব্ল্যাক হোল হতে গেলে আমরা এর আগে লেকচারে আমরা দেখেছিলাম যে একটা নক্ষত্রের পরিণতি যে ব্ল্যাক হোল হচ্ছে সেটা কিন্তু তোমার কি হতে হবে, 3m0 চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ নক্ষত্রের জীবনচক্রের এই পর্যায়ে এসে এই পরিমাণ ভর, আদি ভর নিয়ে যে নক্ষত্রগুলোর জন্ম, তাদেরই পরিণতি কিন্তু তোমার এই ব্ল্যাক হোল হয়ে থাকে। তো তাহলে এই এই নক্ষত্রটার ভর আমরা কি দেখেছিলাম, 3m0 চেয়ে বেশি। কিন্তু ব্ল্যাক হোল একটা নক্ষত্র কি হবে কি হবে না সেটা কিন্তু আর একটা জিনিসের উপরও কি নির্ভর করে, সেটা কি বললাম, ব্যাসার্ধ বা রেডিয়াসের উপর। এখন কথা হচ্ছে এই যে রেডিয়াস বা ব্যাসার্ধ কত হবে তার উপর কিন্তু একটা থিওরিও রয়েছে। তো এই ব্যাসার্ধ কিন্তু একটা সংকট ব্যাসার্ধ বা একটা বা ক্রিটিক্যাল রেডিয়াস রয়েছে, এর সমান বা তার চেয়ে কম হতে হবে। তার মানে হচ্ছে যে শুধু ভর থাকলেই হবে না, যে একটা নক্ষত্র যে ব্ল্যাক হোল হবে শুধু যে 3m0 চেয়ে বেশি ভর হলেই নক্ষত্র ব্ল্যাক হোলে পরিণত হবে এমনটা না। তাহলে কি 3m0 চেয়ে ভর তো বেশি হতে হবে, সেই সাথে নক্ষত্রটির একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকতে হবে, যে ব্যাসার্ধটা আবার কি এই যে আমরা সংকট ব্যাসার্ধ বললাম, সংকট ব্যাসার্ধ বা ক্রিটিক্যাল রেডিয়াস বললাম, এর সমান অথবা এর চেয়ে কম হতে হবে। তো আর সেটা থাকলেই কিন্তু তখন আমরা কি এই যে তখন আমরা বলতে পারবো যে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হবে এই নক্ষত্রটা। এখন এই ব্যাসার্ধটা তো বিভিন্ন নক্ষত্রের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব তখন কিভাবে বা তার জন্য আমাদের মানে এই যে রেডিয়াসটা আমরা এক এক নক্ষত্রের এক এক ধরনের রেডিয়াস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই রেডিয়াসটা বা সংকট ব্যাসার্ধটা আমরা কিভাবে হিসাব করব। তো তার জন্য আমাদেরকে একটু মহাকর্ষের দিকে যেতে হবে বা গ্র্যাভিটেশনের দিকে একটু ফিরে যেতে হবে। গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে v = 2gm/r, এটা হচ্ছে তোমার সেই মুক্তিবেগের সেই সমীকরণটা, যে এই যে মহাজাগতিক কোনো বস্তুর পৃষ্ঠ হতে অন্য কোনো কিছুকে যদি আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই বা ওই এই বস্তুটা, মনে করো এই যে এই বস্তুটা থেকে যদি আমরা কোনো বস্তুকে ছুঁড়ে ফেলে দিতে চাই বা এই বস্তুটার আকর্ষণের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে যে বেগটা দিতে হবে সেটা হচ্ছে তোমার √2gm/r, যেখানে এই এমটা হচ্ছে তোমার এই মহাজাগতিক বস্তুটার ভর, আর হচ্ছে তোমার এর রেডিয়াস, এবং জি তো হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক।
সার্বজনীন একটা মহাকর্ষ ধ্রুবক, এটা কোনো কিছুর উপরে নির্ভর করে না, সর্বত্র এটা সমান থাকে। তো এই পরিমাণ বেগে এই পরিমাণ বেগে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কিন্তু তোমার এটা কি এটা থেকে মুক্ত হয়ে যাবে বা মুক্তিবেগ আমরা পেয়ে যাব। তো এখন যদি এই ভি এর জায়গায় আমরা সি বসাই বা আলোর বেগ বসাই, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার √2gm/r। আর এই আরটা কিন্তু তখন হয়ে যাবে তোমার সেই যে সংকট ব্যাসার্ধ আমরা বলেছিলাম, সংকট ব্যাসার্ধ, সেটাকে আমরা একটা নতুন নামকরণ করলাম, নতুন প্রতীক দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে তোমার RS। কারণ এই এস এর পরিচয়টা একটু আমরা পরে বলতেছি, আগে আমরা RS হিসেবেই চিনি। তো এই যে ব্যাসার্ধটা আমরা পাইলাম, যখন আলোর বেগে নিক্ষেপ করব তখন এই ব্যাসার্ধটা যে আমরা পাবো সেই ব্যাসার্ধটাই হচ্ছে তোমার সংকট ব্যাসার্ধ বা ক্রিটিক্যাল রেডিয়াস। অর্থাৎ এই সংকট ব্যাসার্ধে থাকলেই কেবল আমরা দেখতে পাবো আলো সেই মহাকর্ষ ক্ষেত্র থেকে যেতে পারছে না, কিংবা তার চেয়ে কি তোমার কম হতে হবে, এই ব্যাসার্ধের সমান অথবা কম যদি হয় তাহলে আমরা দেখতে পারবো যে আলো সেখান থেকে তোমার বের হয়ে আসতে পারবে না। এই সংকট ব্যাসার্ধটি প্রথম দেখান বিজ্ঞানী কার্ল তোমার শোয়ার্জকাইল্ড বা শোয়ার্জশিল্ড বা শোয়ার্জস্কাইল্ড, হয়তো কোনো কোনো বইয়ে বিভিন্ন নামে থাকতে পারে। তো এটা আমরা ইংরেজিতে এভাবে লিখব যে কার্ল SCHWARZ শোয়ার্জস্কাইল্ড, তাহলে SCHILD কার্ল শোয়ার্জস্কাইল্ড। তো তার নামানুসারে কিন্তু এই ব্যাসার্ধটাকে শোয়ার্জস্কাইল্ড রেডিয়াস বা শোয়ার্জস্কাইল্ডকে ব্যাসার্ধ বলা হয়ে থাকে। এই জন্য কিন্তু আর এর নিচে এস একটা প্রতীক সাফিক্স হিসেবে দেয়া হয়। তার মানে RS দ্বারা আমরা বুঝবো হচ্ছে শোয়ার্জস্কাইল্ড রেডিয়াস। তার মানে হচ্ছে এই রেডিয়াসের সমান বা তার চেয়ে কম রেডিয়াস থাকলেই কেবলমাত্র একটা নক্ষত্র ব্ল্যাক হোল কিংবা কৃষ্ণ বিবরে পরিণত হতে পারবে। যদি আমি ভর দেই 3m0, কিন্তু আমার সহনশীল ব্যাসার্ধের সীমাটি ঠিকঠাক মতো থাকলো না, তাহলে কিন্তু সেটি আর ব্ল্যাক হোল হবে না। অর্থাৎ ব্ল্যাক হোল মানে হতে গেলে 3m0 চেয়েও যেমন বেশি হতে হবে, তেমনি ব্যাসার্ধটাও কি হতে হবে, RS এর সমান অথবা তার চেয়ে কম হতে হবে। তাহলে সেটি অন্য কোনো কিছুতে আর পরিণত হবে না, তখন সেটা ব্ল্যাক হোলে পরিণত হবে। তখন এটা তোমার এই যে আগে যেমন আমরা দেখছিলাম যে নক্ষত্রগুলো কিছু পরিণত নিউট্রন স্টার বা নিউট্রন নক্ষত্রতে পরিণত হয়, তারপর ডোয়ার্ফ স্টার বা বামন নক্ষত্রে পরিণত হয়। তো তখন সেটাকে আর এগুলোতে পরিণত হবে না, তখন সেটা ডাইরেক্টলি কিসে পরিণত হবে, ব্ল্যাক হোলে পরিণত হবে। এবার এই যে শর্টশীল ব্যাসার্ধ জুড়ে আমরা আচ্ছা এই যে শর্টশীল ব্যাসার্ধ পাইলাম, আর সেই শর্টশীল ব্যাসার্ধ জুড়ে যদি আমরা একটা এরকম একটা নক্ষত্র বা এরকম একটা এটাকে আমরা ধরে নিলাম শর্টশীল ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান আমরা একটা গোলক বিবেচনা করলাম, যদিও এটা 2 ডাইমেনশনে বৃত্তীয় দেখাচ্ছে, তো আমরা এটা ধরে নিলাম যে একটা ফুটবলের মতো 3 ডাইমেনশনাল একটা গোলক কল্পনা করি। তো এরকম একটা গোলক কল্পনা করি, যে গোলকের সারফেসটাকে আমরা বলবো এই তোমার শর্টশীল ব্যাসার্ধ। তো এই যে এই ব্যাসার্ধের সমান আমরা যে তোমার একটা গোলক বিবেচনা করলাম, এই গোলকের সারফেসটাকে আমরা বলবো, অর্থাৎ এই পৃষ্ঠটাকে আমরা বলবো তোমার ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন। তার মানে আমরা যদি এমন একটা নক্ষত্র বিবেচনা করি যে ওই নক্ষত্রের ব্ল্যাক হোল হওয়ার জন্য প্রয়োজনীয় তোমার শর্টশীল ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে রয়েছে সেটা, তাহলে ওই নক্ষত্রের পৃষ্ঠকেই আমরা বলবো ঘটনা দিগন্ত। আমরা তখন এই যে এই পৃষ্ঠটাকে আমরা বলবো ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন। তো এই যে ইভেন্ট হরাইজনটা পাইলাম বা ঘটনা দিগন্তটা পাইলাম, যে একটা নক্ষত্রের যে আমরা কেন্দ্র বিবেচনা করি বা কোর বিবেচনা করি, সেখান থেকে শর্টশীল ব্যাসার্ধের সমান দূরত্বে যে একটা অঞ্চল আমরা বিবেচনা করতেছি বা ঘটনা দিগন্ত বিবেচনা করতেছি, এর ভৌত তাৎপর্যটাকে আমরা একটু তাৎপর্যটা নিয়ে কথা বলবো। তো স্টিফেন হকিং
তোমরা স্টিফেন হকিংয়ের নাম শুনে থাকবা। স্টিফেন হকিং কে ব্ল্যাক হোলের যে কনসেপ্টটির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, তার নাম হচ্ছে হকিং রেডিয়েশন। হকিং রেডিয়েশন। এর আগে আমরা এই হকিং রেডিয়েশন সম্পর্কে কোনো এক লেকচারে হয়তো বলেছিলাম যে এটা আমরা পরবর্তীতে জানবো। তো এখন আমরা জানবো সেই হকিং রেডিয়েশন সম্পর্কে। তো স্টিফেন হকিং তোমার এই হকিং রেডিয়েশন কি ব্ল্যাক হোলের ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন বা অনেক বেশি একটা গুরুত্ব পালন করেন, সেটা কিন্তু প্রথম দেখান এই স্টিফেন হকিং। এতদিন কিন্তু আমরা জানতাম যে একটা নক্ষত্রের জীবনচক্রের লাস্ট যে পরিণতি সেটা হচ্ছে তোমার ব্ল্যাক হোল, অর্থাৎ ব্ল্যাক হোলে গিয়ে শেষ হয়। ব্ল্যাক হোলের পরেও যে আর কিছু আছে এটা কিন্তু আমাদের জানা ছিল না। অর্থাৎ ব্ল্যাক হোলের পরে সেটি ব্ল্যাক হোল হিসেবেই থাকবে নাকি অন্য কোনো কিছুতে পরিণত হবে, এর পরিণতি হিসেবে এই ধারণাটা কিন্তু এই হকিং রেডিয়েশন আবিষ্কারের আগ পর্যন্ত আমাদের ছিল না। স্টিফেন হকিং কী করেছেন, তিনি বলেছেন যে এই ব্ল্যাক হোলটা পুরোপুরি ব্ল্যাক না। অর্থাৎ আমরা যে ব্ল্যাক হোলের কথা বলি, এই ব্ল্যাক হোল পুরোপুরি কি না, ব্ল্যাক না, পুরোপুরি ব্ল্যাক না। তো আমরা জানি যে ব্ল্যাক হোল পরিপূর্ণভাবে তোমার কি হয়, কালো হয়। কিন্তু হকিং রেডিয়েশন আবিষ্কারের পরে বা হকিং রেডিয়েশন আবিষ্কারের আগে যে ব্ল্যাক হোল ছিল, যে ব্ল্যাক হোলের আমরা ধারণা ছিল ব্ল্যাক হোলের, সেই ক্ষেত্রটিতে কিন্তু আমরা দেখতে পাই যে তোমার ব্ল্যাক হোল আসলে সম্পূর্ণরূপে তোমার মানে হকিং রেডিয়েশন আবিষ্কারের আগে আমরা কিন্তু দেখতে যেটা জানতাম সেটা হচ্ছে তোমার এই যে তোমার ব্ল্যাক হোলটা এটা সম্পূর্ণরূপে, অর্থাৎ ব্ল্যাক হোলের পৃষ্ঠটা সম্পূর্ণরূপে কি কালো, মানে সেখান থেকে কোনো আলো আসে না, এর জন্য আমরা সেটাকে ব্ল্যাক হোল দেখেছি। কিন্তু হকিং রেডিয়েশন আবিষ্কারের পর সেটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার ব্ল্যাক হোলটা সম্পূর্ণরূপে ব্ল্যাক না, তার চারপাশ জুড়ে এক ধরনের কি হয়, বিকিরণ হয় বা রেডিয়েশন দেখা যায়। হকিং প্রথম এই রেডিয়েশন আবিষ্কার করেন এবং তার নাম অনুসারেই কিন্তু এটার এই জন্য নামকরণ করা হয় হকিং রেডিয়েশন। তো এই যে হকিং রেডিয়েশন আমরা পেলাম, তো এই হকিং রেডিয়েশনটা আসলে কি, এটা কি বলে? তো ব্ল্যাক হোলের যে আমরা এই যে ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন রয়েছে, এই ইভেন্ট হরাইজন থেকে সামান্য পরিমাণে হচ্ছে তোমার কি আলো বা দীপ্তি দেখা যায়, অর্থাৎ এর চারপাশে সামান্য পরিমাণে তোমার কি আলো বা দীপ্তি। এটাকে যদি আমরা ব্ল্যাক হোল বিবেচনা করি বা এখানে আমরা একটু দেখাই যে এটা মনে করলাম আমরা একটা ব্ল্যাক হোল, তাহলে এই ব্ল্যাক হোলের চারপাশে তোমার সামান্য পরিমাণে তোমার আলোক দীপ্তি দেখা যায় বা এক ধরনের রেডিয়েশন হয়, সেই রেডিয়েশনটা থেকেই আমরা আলো দেখতে পাই। তো এই যে তোমার কি আলোক একটা দীপ্তি দেখা গেল, তার কারণটা কি? এই আলো এখান থেকে কই আসলো? আমরা তো এর আগে জানলাম যে এটা কালো, এখান থেকে কোনো আলো আসে না, কিন্তু হকিং রেডিয়েশন থেকে আমরা দেখতেছি যে এখানে আলো আসতেছে। তো এই আলোটা আসার কারণ কি, যে এই রেডিয়েশনটা হওয়ার কারণ কি? তো এই রেডিয়েশনটা হচ্ছে তোমার ফোটন তারপরে নিউট্রিনো, নিউট্রিনো, তোমার এই যে পার্টিকেলগুলো রয়েছে এই পার্টিকেলগুলোই আসলে এখান থেকে তোমার রেডিয়েট হয়ে থাকে। তো ফোটন যদি রেডিয়েট হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এর চারপাশে কি দেখতে পারবো, কিছু পরিমাণ লাইট রিফ্লেকশন দেখতে পারবো বা আলো আমরা এক কথা আলো আমরা দেখতে পারবো। অর্থাৎ পরিপূর্ণভাবে সেখানে আমরা যে কালো একটা জিনিস চিন্তা করেছিলাম সেটা কিন্তু আর কালো দেখায় না, সেটা কিন্তু অবশ্যই কিছু পরিমাণ সেখানে আমরা আলো দেখতে পারবো বা লাইট দেখতে পারবো। তো এই রেডিয়েশনটি হচ্ছে তোমার হকিং রেডিয়েশন, এবং এর থেকে প্রমাণিত হয় যে ব্ল্যাক হোল পরিপূর্ণভাবে কি নয়, ব্ল্যাক নয়। তো ব্ল্যাক হোলের মধ্যে কিছু পরিমাণ আলো দেখা যায়। আরও গুরুত্বপূর্ণ যে তত্ত্বটা কিন্তু এখানে স্টিফেন হকিং যেটা দেন সেটা হচ্ছে এই ব্ল্যাক হোল আমরা জানি তার ভর অনেক বেশি এবং জি এর মানও কি অনেক বেশি হয়। আমরা কিন্তু ব্ল্যাক হোল সম্পূর্ণভাবে নিঃশ্বসিত হয়ে যাবে এমন কোনো ধারণা এই হকিং রেডিয়েশন আবিষ্কারের আগ পর্যন্ত আমাদের ছিল না। অর্থাৎ তোমার এই হকিং রেডিয়েশন হওয়াতে ফোটন চলে যাচ্ছে, নিউট্রিনো চলে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক হোল তার ভর হারাচ্ছে, ধীরে ধীরে তার ভর হারিয়ে ফেলতেছে। এই কথাটি প্রথম বলেন কিন্তু তোমার স্টিফেন হকিং। এই যে ভর চলে যাওয়া প্রসেসটা এতদিন মানুষের কাছে কিন্তু সেটা কি ছিল, অজানা ছিল।
সম্পূর্ণ ভর না হারানো পর্যন্ত এই হকিং রেডিয়েশনটা কী হতে থাকবে, চলতে থাকবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা কিন্তু এই যে ব্ল্যাক হোলের নেক্সট স্টেজ এটাতে কিন্তু আমরা চলে এসেছি, অর্থাৎ ব্ল্যাক হোলের পরেও যে একটা স্টেজে রয়েছে সেই স্টেজে কিন্তু আমরা চলে এসেছি। অর্থাৎ নাকি ব্ল্যাক হোল একটা পর্যায়ে এমন হবে যে তার নাকি সম্পূর্ণ ভর সে হারিয়ে ফেলবে, একদম সে সম্পূর্ণ ভর হারিয়ে কি হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। অর্থাৎ ব্ল্যাক হোল এর পরবর্তী সময়ে যে মানে এর কিছুই আর অবশিষ্ট থাকবে না, এটি তার সম্পূর্ণ ভর হারিয়ে ভরকে সে আলো কিংবা তাপের মতো শক্তিতে কনভার্ট করে দেবে। এই ধরনের প্রমাণ বা তাত্ত্বিক গবেষণাটি বা থিওরিটিক্যাল ফিজিসিস্ট হিসেবে প্রথম তোমার এই স্টিফেন হকিং করে গিয়েছিলেন। যদিও তার তোমার এই যে প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল যে তোমার কোনো ফিজিক্স আমরা দেখব, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি আবিষ্কৃত হয়নি যার মাধ্যমে আমরা এই হকিং রেডিয়েশনটা দেখতে পারবো। তো এজন্য কিন্তু স্টিফেন হকিং তার জীবদ্দশায় কোনো নোবেল প্রাইজ পাননি। তো আমরা তো জানি যে এর মধ্যেই উনি মারা গিয়েছেন, আর মৃত ব্যক্তিকে তো নোবেল দেয়া হয় না, তার মানে স্টিফেন হকিংয়ের নোবেল পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। তো তারপরও কি আজ হোক অথবা 100 বছর পরেও হলেও হোক, যে যেদিন এই হকিং রেডিয়েশনটা কে মানুষ আবিষ্কার করতে পারবে, সেদিন কিন্তু মানে তোমার এই পৃথিবী চিরকাল বা সারা জীবন অথবা পৃথিবী সবসময় কিন্তু এই স্টিফেন হকিংকে স্মরণ করবে বা স্টিফেন হকিংকে মনে রাখবে।